মঠ লেনে তারানাথের বাড়ি যাব। এই বলে আজ যখন ঠিক করলাম তখন অবধি আকাশ দেখলাম পরিষ্কার। কিশোরীর সাথে গলির মুখে দেখা হওয়ার কথা ছিল, তার জন্য অপেক্ষা করতে করতেই আকাশে কালো মেঘ জমল। হাব ভাব দেখেই মনে হচ্ছে আজকে এই ভালো রকমই বর্ষাবে। এই কদিন শারীরিকভাবে তেমন একটা সুস্থ ছিলাম না। গত পরশু থেকে একটু সুস্থ হওয়ার পরই ঠিক করি আজ আসবো। অনেকদিন ঠাকুরমশাইয়ের সাথে দেখা হয়নি। উদাস দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছি, এমন সময় কিশোরী এসে পিঠে একটা চাপড় দিয়ে বলল, কি হে, কি করছো? এতক্ষণ করছিলে কি? আরে দেখলাম আসলেই সুস্থ হয়েছো কিনা, বুঝলে? এই দেখো গরম গরম সিঙ্গারা ভাজিয়ে এনেছি। আমি দেখলাম তার হাতে একটা প্যাকেট। খুব বেশি কথা না বাড়িয়ে আমি বললাম, চলো। তারানাথের দরজায় ধাক্কা দিতেই চারি এসে দরজা খুলল। ভেতর থেকে তারানাথ বলল, আরে এসো এসো, কতদিন পর, তোমাদের অপেক্ষাতেই তো ছিলাম, এসো এসো। আমরা ঘরের মধ্যে ঢুকে যথাস্থানে বিরাজমান হলাম। কিশোরীর হাতে প্যাকেট দেখে তারানাথ জিজ্ঞেস করলো, তা কিশোরী, ওতে কি আছে? এই দেখেছেন, একদম ভুলে গিয়েছি, এতে গরম গরম সিঙ্গারা আছে। চারি, ও চারিমা, কাকাবাবু গরম সিঙ্গারা এনেছেন, যা ওটা নিয়ে গিয়ে একটু মুড়ি বেড়ে নিয়ে আয় তো দেখি। আমি তার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে বেশ অবাক হলাম। সহজে তেমন একটা বোঝা যায় না কদিন ভুগেছি, কারণ আমার চেহারা তেমন একটা কোনো পরিবর্তন হয়নি। তবুও মেয়েটা ধরে ফেলল, সত্যি তারানাথের মেয়ে বটে, নাহলে এত তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা হওয়া সম্ভব নয় কারো। আমি তার প্রশ্নের উত্তরে বললাম, হ্যাঁ, তা ওই ভুগেছি দিন-12। তাই নাকি? কি হয়েছিল? সম্ভবত ফুড পয়জনিং, মানে যাকে বলে খাবারের বিষক্রিয়া। আমার উত্তর শুনে চারি চলে গেলেও তারানাথ ভ্রু কুঁচকে বলল, সম্ভবত কেন? সম্ভবত কারণ ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তারবাবু কি সব পরীক্ষা টরীক্ষা করতে বলেছিলেন, করেওছিলাম, কিন্তু সেই সব পরীক্ষার রেজাল্টে তেমন কিছু একটা আসেনি। তাই ডাক্তারবাবু নিজেই বললেন যে এটা হয়তো খাবারের বিষক্রিয়া। ও বলে তারানাথ চুপ করে চোখ বন্ধ করে রইল। এর মধ্যে চারি 3 বাটি মুড়ি এনে হাজির করল, 3টে পেল্লাই মাপের সিঙ্গারা। সিঙ্গারার গন্ধে হোক বা চারির থালা রাখা শব্দে হোক, তারানাথের ধ্যান ভাঙল। তিনি তাকিয়ে বললেন, বাবা, এই যে দেখি মানুষের মাথার মাপের সিঙ্গারা, ফেলে কোথায়? পেলাম কোথাও, আপনি খান আর উপভোগ করুন না। বলে তারানাথ আবার গম্ভীর হলো। বাইরে এর মধ্যেই বৃষ্টি নেমেছে। সশব্দে বেশ কয়েকটা বাজ পড়ল পরপর। বৃষ্টির ঝমঝম শব্দ কানে এসে লাগে। আমি বললাম, দেখুন ঠাকুরমশাই, এই শুরু হলো বৃষ্টি, যা মেঘ করে এসেছিল। কিশোরী আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, এই বৃষ্টিতে তারানাথের একটা গল্প হলে জমে যাবে, কি বলো ভায়া? তা বটে। ঘরের মধ্যে একটা অন্ধকার বাসা বেঁধেছে ততক্ষণে। চারি এসে আলোটা দিয়ে গেল। ঘরের মধ্যে আমরা 3টে প্রাণী আছি, কিন্তু কেউই কোনো কথা বলছে না। নিস্তব্ধ ঘরে শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছু নেই। হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভেঙে তারানাথ বলল, তোমার শরীর খারাপ কদিন ছিল বললে? প্রশ্নটা যে আমার উদ্দেশ্যে সেটা প্রথমে বুঝিনি। বেশ কিছুক্ষণ পর কিশোরীর ঠেলায় অনুধাবন করলাম প্রশ্নটা আমাকেই করা হয়েছে। বললাম, হ্যাঁ তা ছিল 10-12 মতো। তারানাথ আবার কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইল, তারপর বলল, কিরকম শরীর খারাপ হয়েছিল? এবার আমি তৈরি ছিলাম, জানতাম যা প্রশ্ন আসবে আমার উদ্দেশ্যেই আসবে। বললাম, শরীর খারাপ বলতে খাবার খেলেই কেমন বমি পাচ্ছিল, পেটে অসহ্য যন্ত্রণা, সাথে মাথায় একটা ঝিমঝিমে ভাব, আর প্রথম 4 দিন পেটটা একটু খারাপ হয়েছিল। তারানাথ সম্মতি দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, কিভাবে শুরু হয়েছিল মনে পড়ে? মানে? মানে বমি দিয়ে নাকি আমাশয় দিয়ে নাকি যা বললে তাই দিয়ে? ও, যেদিন শুরু হয় সেদিন ওই খাবার পর থেকে পেটে যন্ত্রণা শুরু হয়। সন্ধে নাগাদ যন্ত্রণা চরম পর্যায়ে পৌঁছয়, তারপর শুরু হয় বমি,
এমন অবস্থা হয়েছে যে পায়খানায় ঢুকে দুখানা একসাথে হয়েছে। ডাক্তার কি বললো? ওই তো বললো খাবারে বিষক্রিয়া, ফুড পয়জনিং। খাবারের বিষক্রিয়া কি একটানা 12 দিন থাকে? তারনাথের সেই অন্তর্ভেদী দৃষ্টি দেখে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু কথাটা সত্যি ভাবার মতো। একটানা 12 দিন কি ফুড পয়জনিং থাকে? তার উপর কারি কারি ওষুধ খেয়েছি, কিছুতেই কিছু হয়নি। তারনাথের সেই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই আমি চুপ করেই রইলাম। যেদিন তোমার শরীর খারাপ হয় তার আগের দিন বা দিন কয়েক আগে কোনো পুকুর পাড়ে বসেছিলে সন্ধেবেলা? আমি বেশ খানিকক্ষণ ভেবে নিয়ে বললাম, বাড়ির পাশের লোকের ধারে বসেছিলাম শরীর খারাপের দিন দুয়েক আগে। আমার স্ত্রীও ছিল। তা সেদিন কি ওখানে কাক ডেকেছিল? আমি আবার কিছুক্ষণ ভাবলাম, না ভেবেই বা উপায় কি? আজ থেকে 15-16 দিন আগে আমি কোন লোকের ধারে বসেছিলাম সেটা হয়তো মনে থাকতে পারে, কিন্তু সেখানে কাক ডাকছিল কিনা তা তো মনে রাখা সম্ভব নয়। হতো কে দেখে বসে বাবু। আমি অনেক ভেবেও মনে না করতে পেরে বললাম, না না ঠাকুরমশাই, কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ, হতেই পারে। তারানাথ আবার নিজের সেই অন্তর্ভেদী দৃষ্টি আমার উপর নিক্ষেপ করে বলল, যদি বলি তুমি এক ধরনের নিম্ন শ্রেণীর পিশাচের কবলে পড়ে গিয়েছিলে, বিশ্বাস করবে? কথাটা শুনে সত্যিই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিশোরী ততক্ষণ মন দিয়েছিল মুড়ি সিঙ্গারা খাওয়াতে, কোনো কথা বলেনি। তারানাথের কথা শুনে আমার আগে সেই বলল, বলেন কি? হ্যাঁ, এক ধরনের নিম্ন শ্রেণীর পিশাচ আছে যারা মানুষকে এভাবেই কষ্ট দিয়ে মেরে ফেলতে ভালোবাসে। তারা এমনভাবে কাজ করতে পছন্দ করে যাতে সহজে তাদের ওপর কোনো সন্দেহ না যায়। তোমার ওপর সেরকমই এক পিশাচ ভর করেছিল। তাই যদি হয়, আমি তো কোনো পুজো দিইনি বা কোনো হোমযজ্ঞ করিনি, তাহলে আপনি ঠিক হবে কি করে? যতদূর আপনার কাছে শুনেছি এইসব ধরলে তো হোমযজ্ঞ পুজো করাতে হয়, তবেই তো বোধহয় মুক্তি পাওয়া যায়, তাই তো? তাহানাথ তার তর্জনী তুলে আমার ডান হাতের দিকে নির্দেশ করে বলল, এটা কিসের সুতো বেঁধেছ? এটা এটা তো ওই কদিন আগে বিপত্তারিণী পুজো ছিল না, তারই ধাগা বেঁধে দিয়েছে গিন্নি। এর জন্যই তুমি মুক্তি পেয়েছ। নিম্ন শ্রেণীর পিশাচ কিনা এতেই কাবু হয়ে গেছে। চিন্তা নেই, এই ধাগা এখন খুলবে না। আবার যখন পুজো টুজো হবে এটা খুলে নতুন পড়বে, বুঝেছ? সুবোধ বালকের মতন মাথা নাড়লাম। তোমার এই ঘটনা থেকে জানো আমার জীবনের একটা ঘটনার কথা মনে পড়লো। বাটির মুড়ি আর আস্ত মাপের সিঙ্গারা শেষ করে তারানাথ আবার গুম মেরে বসলো। বাইরে তখন বৃষ্টি কিছুটা ধরে এসেছে, কিন্তু কড়কড়াত শব্দে বজ্রপাত আর মেঘের গুম ডাক শুনে মনে হলো না তাদের প্রকোপ কমেছে বলে। তারানাথ এখন চোখ বুজে বসে আছে। তিনি মাঝে মাঝেই মাথা নাড়ছেন। ঈশ্বরী আমায় বলল, মনে মনে গল্পটা বোধহয় ভালো করে সাজিয়ে নিচ্ছে। উত্তর করলাম না আমি কিশোরী। নেহাত কথাটা মিথ্যে বলেনি ও। তারানাথ মাঝে মধ্যেই এরকম করে। বাইরে আবার একটা বাজ পড়ল, আর সাথে সাথে মেঘের সেই গুম গুম ডাক। তারানাথ এবার চোখ খুলে বলল, বুঝলে, ঘটনাটা অনেক দিন আগের তো, আর খুব গুরুত্বপূর্ণ কিছু নয় বলেই তাই একদম ভুলেই গিয়েছিলাম এতদিন। তারপর আমার দিকে নির্দেশ করে বলল, তোমার অসুস্থতার কথা শুনে মনে পড়লো হঠাৎ করে যে আমিও একবার এরকম কিছুর সম্মুখীন হয়েছিলাম, কিন্তু পুরোটা কিছুতেই মনে আসছিল না। সেটাই মনে করছিলাম। আমি বললাম, মনে পড়েছে? হ্যাঁ, পড়েছে। তাহলে শুরু করুন। হ্যাঁ। তারানাথ ভালোভাবে আসন পিঠি হয়ে বসে বলতে শুরু করলো, যখনকার ঘটনা তখন আমার যাযাবর জীবন চলছে। সেই জীবনের কাহিনী তো তোমরা কিছু কিছু জানো। এবার আরো একটা শোনো। মাতু পাগলি তখন আমায় তাড়িয়ে দিয়েছে তার ওখান থেকে।
তখনকার মতো ভাবছি বাড়ি ফিরবো কি না। অবশ্য পাগলির দয়ায় কিছু শক্তি পেয়েছি, কিন্তু সে আবার বলেছে বেশি দিন নাকি সেসব রাখতে পারবো না, তাই দোটানায় ভুগছি। বাড়ি ফেরার পর আর যদি বেরোতে না পারি, তাহলে তো এই শক্তির দৌড় জানার আগেই তা শেষ হয়ে যাবে। আবার শক্তির দৌড় দেখতে দেখতেই যদি তা শেষ হয়ে যায়, আর ততদিন যদি জীবনে কিছুই না করতে পারি, তবে তো যেদিকে যাব সেদিকেই সমস্যা। সেই গ্রামের চৌহদ্দির বাইরে এসে একটা অশ্বত্থ গাছের নিচে বসে এইসব ভাবছি, আর আকাশে বিকেলের সোনালি রোদের আলোকে ধীরে ধীরে নিভে যেতে দেখছি। পাখিদের নিরে ফেরা দেখতে দেখতে একবার ভাবলাম বাড়ি ফিরে যাই। চোখের সামনে মা, বাবা, ঠাকুমা এদের সব ছবি ভেসে উঠল। সেই কবে পালিয়ে এসেছি, কতদিন এদের দেখি না। কিন্তু পরক্ষণে এই দিনের নিভে যাওয়া আলো দেখে মনে পড়ল পাগলির কথা, তার দেওয়া শক্তির কথা। তাই উঠে হাঁটা লাগালাম। তোমাদের মাধব ঘোষের বাড়িতে বেতাল হামলার কথা বলেছিলাম তো, মনে আছে? হ্যাঁ আছে। এই ঘটনা তারও বেশ অনেকটা সময় পরে। একদিন হাঁটতে হাঁটতে সন্ধেবেলা এসে পৌঁছলাম একটা গ্রামের প্রান্তে। আগেই বলেছি, যাযাবর জীবনে থাকাকালীন আমি বিভিন্ন গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতাম। গৃহস্থ ব্রাহ্মণ হলে তো কোনো ব্যাপারই না, ব্রাহ্মণ না হলে গোয়াল ঘরের এক পাশ আমার জন্য পরিষ্কার করে দেওয়া হতো সপাকের জন্য। তা সেদিন যখন এসে পৌঁছলাম সেই গ্রামের প্রান্তরে, তখন দিনের আলো ফুরিয়ে গেছে। সন্ধ্যের নীল মায়াবী আলো চারিদিকে নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে। আমি দ্রুত পায়ে এগিয়ে এলাম একটা বাড়ির সামনে। বাড়ি নয়, তাকে মহল বলা যায়। বুঝলাম কোনো সম্ভ্রান্ত পরিবারের বাড়ি। সদর দরজা দিয়ে ঢুকলাম। একটা মশাল জ্বলছিল। আমি কিছুটা এগিয়ে গিয়ে উঠোনে প্রবেশ করে হাঁক দিলাম। কেউ আছেন? কোনো সাড়া পেলাম না। আবার হাঁক দিলাম। কেউ কি আছেন? আমি এক ব্রাহ্মণ ভবঘুরে, আজকের রাতটুকু আশ্রয় চাই আপনার এই আলয়ে। মহিলা কি বুঝলেন জানি না, তিনি সেখান থেকে সরে গেলেন। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছি, কি করব বুঝতেও পারছি না। বেশ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে আশ্রয় পাওয়ার আশা ত্যাগ করে ফেরার জন্য পা বাড়িয়েছি, এমন সময় এক গম্ভীর গলায় ডাক এলো, দাঁড়ান। আমি পেছন ফিরে দেখি একটা লম্বা ছিপছিপে চেহারার লোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি তাকে দেখে বললাম, আগে আমাকে বলছেন? লোকটা আমার দিকে দুপা এগিয়ে এসে বলল, হ্যাঁ, দয়া করে সন্ধ্যের সময় এভাবে চলে যাবেন না। আমাদের এমনিতেই বাড়িতে অমঙ্গলের ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 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 বাড়িতে অসহজ। আপনাকে থাকতেই বা বলি কিভাবে? কথাটা একদিক থেকে ঠিক। অসৌজ বাড়িতে আতিথ্য গ্রহণ করি কিভাবে, কিন্তু লোকটার আহ্বানেও কোনো রকম ত্রুটি পেলাম না। জিজ্ঞেস করলাম, কে মারা গেছে? লোকটা মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আমার আমার ছোট কন্যা। বয়স কত হয়েছিল? 13। জানেন, দিন কয়েক আগে হঠাৎ করে ভেদ বমি শুরু হলো। কবিরাজে খবর দেওয়া হয়েছিল, কিন্তু কিন্তু তিনি এসে দেখতে দেখতেই মেয়ে আমার। বলতে বলতেই তিনি ডুকরে কেঁদে উঠলেন। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, কাঁদবেন না। কদিন হলো? তিনি হাত দিয়ে চোখের জল মুছে বললেন, কাল সাধ্য শান্তি। এই অবস্থায় আমি আপনাকে থাকতে বলি কিভাবে? আর এই সন্ধ্যের সময় ব্রাহ্মণ সন্ন্যাসীকে যেতে দেওয়াও তো অমঙ্গলের। আপনি চিন্তা করবেন না, আমি আজ রাতটা এখানেই কারোর বাড়ি থেকে যাব, কাল সকালেই চলে যাব।
কোনো অমঙ্গল হবে না আপনার বা আপনার পরিবারের। আমার এই সান্ত্বনা বাক্য যেন ঠিক মেনে নিতে পারছিলেন না, তাই হাত জোর করে বললেন, দয়া করে কাল যাওয়ার আগে একটিবার আমার সাথে দেখা করে যাবেন। কথা দিন আমায়। তার আকুলতা দেখে অবাক হলাম আমি, কিন্তু তাকে কথা দিয়ে আমি বেরিয়ে এলাম সেখান থেকে। রাতে থাকার তো একটা ব্যবস্থা এবার করতে হবে। এরপর যে বাড়িতে এসে আশ্রয় নিলাম তার মালিকের নাম নবীন চট্টোপাধ্যায়। তিনিও বেশ ভালো লোক, পূজারী, ব্রাহ্মণ। দুটো কুঠুরির একটা ঘর বেঁধে আছেন এখানে। গ্রামের দুটো মন্দিরে তার পুজো বাঁধা, তাছাড়া বাইরেও টুকটাক পুজো তিনি করেন। একটা ঘর আমাকে ছেড়ে দিয়ে তিনি স্ত্রী এবং 2 পুত্রকে নিয়ে নিজে একটা ঘরে থাকলেন। রাত্রে আমাকে খেতে দিতে এসে তার সাথে কথায় কথায় জানতে পারলাম যে বাড়িতে আমি আগে গিয়েছিলাম সেই বাড়ির গৃহস্থের নাম হরিগোপাল বন্দ্যোপাধ্যায়। তিনি এই গ্রামের একজন সম্ভ্রান্ত মানুষ। একসময় তার পূর্বপুরুষের ভয় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তাই হেন পরিবারের ছেলে হয়েও হরিগোপাল বন্দ্যোপাধ্যায় নিজের পূর্বপুরুষদের মতো নিষ্ঠুর ছিলেন না। তিনি হলেন শান্ত, নম্র এবং অতীব ভদ্র, সজ্জন একজন ব্যক্তি। অবশ্য তার নমুনা আমি পেয়েছি। তিনি যে সত্যি কত সজ্জন ব্যক্তি তা তার আকুতি দেখলেই বোঝা যায়। তাই এরকম একজন লোকের কপালে মাস 6 থেকে নাকি শুধু দুর্ভোগই চলছে। তার 3 মেয়ে, বড় মেয়ে বিবাহিত, মধ্যম কন্যার বিবাহের কথা ছিল, কিন্তু হঠাৎ সেই কন্যা নাকি জ্বরে পড়ে, আর পরে তা হয়ে যায় কালান্তক টাইফয়েড। আর নাকি সেই মেয়েকে বাঁচানো যায়নি। তারপর এই দিন 10-12 আগে তার ছোট কন্যাও ভেদবমি করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ইহলোক ত্যাগ করে। এসব শুনে আমি একটা গভীর শ্বাস ছাড়লাম। পৃথিবীতে হয়তো নিয়মই তাই, যে মানুষ যত সরল, যার মন যত সহজ, তার জীবন ততই জটিল এবং কঠিন। আমি নবীনবাবুকে জিজ্ঞেস করলাম, ওনার কোনো পুত্র সন্তান নেই? সেও ভগবানের এক লীলা ঠাকুর। তার এক পুত্র সন্তান হয়েছিল, কিন্তু 5 বছর যেতে না যেতেই সেও সাপের কামড়ে। আমি মাথা নিচু করে বসে রইলাম। নবীনবাবু আমার নীরবতাকে আমার বিরক্তি ভেবে আমার থেকে বিদায় চেয়ে বললেন, আপনি বিশ্রাম করুন মহারাজ, আমি আসছি। নবীন চাটুর্যে চলে গেলে আমি ঘরের দরজা দিয়ে দিলাম। হ্যারিকেনের আলোটা একটু কমিয়ে দিলাম। হরিগোপালের কথাগুলো মনের মধ্যে এসে ভিড় করছে শুধু। সত্যি কত কষ্ট। 3 সন্তানের বিয়োগ সামলে নিজেকে ধরে রাখা কি সহজ ব্যাপার? অথচ আজ আমি তার আহ্বানে সাড়া দিতে পারবো না বলে তা নিয়ে কি দুঃখ লোকটার, যে কাল যাওয়ার আগে তার সাথে দেখা করতে বলেছে বারবার। কাল যাওয়ার আগে নিশ্চয়ই দেখা করব তার সাথে, আর যদি পারি তো কোনোভাবে সাহায্য করব। পরদিন সকালে যখন নবীন চাটুর্যের বাড়ি থেকে বিদায় নিয়ে হরিগোপাল বাড়ুজ্যের বাড়ি এসে হাজির হলাম, দেখলাম উঠোনে যেখানে কাল রাতে আমি দাঁড়িয়েছিলাম সেখানে শ্রাদ্ধের আয়োজন চলছে। আমাকে দেখে এক সৌম্যদর্শন কান্তিমান যুবক এসে করজোড়ে প্রণাম জানিয়ে বলল, আপনি হরিগোপাল বাবুকে বলুন কালকের এক অতিথি এসেছেন। সে আমাকে কিছুক্ষণ মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, অতিথি? আমি মৃদু হেসে বললাম, আপনি গিয়ে বলে দেখুনই না। সে উঠোনে একটা কম্বলের আসন সম্ভ্রমের সাথে আমায় দেখিয়ে দিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি বাবা মশাইকে এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি। আপনি ততক্ষণ কিছু নেবেন?
আমি বুঝলাম এই যুবক হরিগোপালের জামাই। আমি তাকে বললাম, না, আপনি শুধু তাকে খবর দিন তাহলেই হবে। আমি কিছুক্ষণ আসনে বসে থাকতেই হরিগোপাল বাবু এসে হাজির হলেন। কালকের মতোই একইভাবে বললেন, ঠাকুর, আমায় কালকের জন্য আপনি ক্ষমা করুন। এসব একদম বলবেন না। আপনার উপর দিয়ে যে ধকল যাচ্ছে, আপনি কাল অতবার করে যাওয়ার আগে একবার দেখা করে যেতে বলেছিলেন, তাই আমি এসেছি আজ। আপনি কি আজই চলে যাবেন? হ্যাঁ। তিনি আবার সেই একই রকম আকুতি নিজের কণ্ঠে ঝরিয়ে বললেন, আজ আপনার যাওয়া হবে না। আপনার সাথে আবার কিছু জরুরি কথা আছে, দয়া করে যাবেন না। তার কথায় এবার আমার অবাক হওয়ার পালা। এই লোকটা আমাকে কি ভাবছে কে জানে। আমি যে একজন সামান্য ভবঘুরে, সে কি এটা বিশ্বাস করতে চাইছে না? কি বলতে চায় এই লোকটা, আর বললেই বা আমি কি তার সাহায্য করতে পারবো? এই সবই ভাবছি, হঠাৎ তিনি আবার বলে উঠলেন, যাবেন না দয়া করে। আমি পড়লাম মহা বিপদে। কে জানে কি বলবে লোকটা, আর আমি কিভাবে তার কাজেই বা লাগবো। কিন্তু লোকটার সেই আকুল প্রার্থনা ঠেলতেও পারলাম না। যাই হোক, সেদিন হরগোপালের অনুরোধে তার বাড়িতেই থেকে গেলাম। সারা দিন জুড়ে তার ছোট কন্যার শ্রাদ্ধের কাজ দেখলাম। সব শেষে হরিগোপাল আমার কাছে এসে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। সারাদিন এখানে বসে আপনি নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন, আসুন। সে মাথা নিচু করে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। এতক্ষণ বাড়ির অন্দরমহলে আমি ঢুকিনি, এবার ঢুকলাম। আর ঢুকেই একটা অদ্ভুত অনুভূতি হলো আমার। তোমাদের বলেছিলাম আমাদের গ্রামের সেই সৌম্য দর্শন সাধুর কথা, যিনি আমায় বলেছিলেন আমার অনুভূতি জাগ্রত হবে অশুভ শক্তির উপস্থিতি কোথাও থাকলে। সেই রকমই একটা অনুভূতি আমার হলো অন্দরমহলে পা দিতেই। মাথার মধ্যে ঝিম ধরে গেল। কেমন একটা অদ্ভুত অনুভূতি, সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। অন্দরমহলে ঢুকে ডান দিক দিয়ে নিয়ে গিয়ে তিনি আমায় একটা ঘরে বসালেন। ঘরটা বৈঠকখানা, সেটা দেখেই বোঝা যায়। আমি সেখানে বসলাম। একটা চেয়ারে আমার সামনে বসলেন হরিগোপাল বাড়ুচ্ছে। তারপর আমায় বললেন, ঠাকুর, আমায় একটা সাহায্য করতে হবে আপনাকে। আমি কি সাহায্য করব? আপনি পারেন। আপনাকে দেখে সে অনুভূতি আমার হয়েছে। আমার কুলদেবতা আমাকে উদ্ধার করতেই আপনাকে পাঠিয়েছে। আপনি না করবেন না? বলুন কি করতে হবে। সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই করব। আমার এই বাড়ির উপর অশুভ শক্তির নজর পড়েছে। আমাকে সেই নজর থেকে উদ্ধার করুন, না হলে সেই শক্তি আমার সম্পূর্ণ ধ্বংস করে দেবে। অশুভ শক্তি? কিরকম অশুভ শক্তি? আমি তাকে আমার অনুভূতির কথা কিছু বললাম না, কিন্তু তার কথা যে মিথ্যে নয় সে আমি এ বাড়ির ভেতর মহলে প্রবেশ করেই বুঝেছি। তিনি বললেন, সে জানি না, বুঝতে পারছি না, কিন্তু বড় এত বিপদ, বিশেষ করে বছর না ঘুরতেই আমার দুই মেয়ের। তিনি আবার কালকের মতো কেঁদে ফেললেন। আমি অস্বস্তিতে পড়ছি বুঝে নিজেকে সামলে নিয়ে বললেন, যা লাগে আমি দেব, যত খরচ হয় দেব, কিন্তু আমাকে আর আমার পরিবারকে উদ্ধার করুন। আমি তো একজন সাধারণ ভবঘুরে, আমি এসবের কি জানি বলুন তো? আসলে তখনও অবধি মানুষকে ঠকিয়ে পয়সা রোজগারের লোভটা মাথার মধ্যে ততটা চাগার দেয়নি। তাই বুজরুকি করে বিপদে পড়া লোকটাকে আরো বিপদে ফেলার ইচ্ছে হলো না। কিন্তু যদি জানতে পারি সেই অশুভ শক্তি কি, তাহলে হয়তো হরিগোপাল বাড়ুজ্যেকে উদ্ধার করতে পারবো। হরিগোপাল বললেন, আমি জানি আপনিই পারবেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা কবে থেকে বলুন তো? তা ধরুন মাস সাতেক। এর মধ্যে ক্ষতি যা হয়েছে সেসবই সাময়িক, কিন্তু আমার দুই মেয়ে। আপনার মধ্যম কন্যা কিভাবে মারা গেলেন তার বিস্তারিত বিবরণটা আমায় বলতে পারবেন? এবার তিনি বলতে শুরু করলেন।
5 আগে আমার মেজ মেয়ে অর্থাৎ নীলাম্বরীর মৃত্যু হয়। আমরা তাকে নীলা বলেই ডাকতাম। একদিন হঠাৎ করেই সে জ্বরে পড়ে, আর 5টা সাধারণ বাড়িতে জ্বরের চিকিৎসা যেভাবে হয় আমাদের বাড়িতেও সেভাবেই হচ্ছিল। কিন্তু জ্বর কিছুতেই নামছে না, উপরন্তু উত্তরোত্তর বেড়েই যাচ্ছে। এভাবে 12-13 দিন যাওয়ার পর আমি একদিন গঞ্জের এক পাস দেওয়া ডাক্তারকে ডেকে নিয়ে আসি। তিনি পরীক্ষা করে জানান যে আমার মেয়ের টাইফয়েড হয়েছে এবং অবস্থা সত্যিই খুব খারাপ। তিনি ওষুধপত্র সব করে দিলেও মেয়ে আমার তারপর 3 দিনও বাঁচল না। বাড়িতে শোকের ছায়া নেমে এলো। এরকম পরিস্থিতির মধ্যে আমার পরিবার আগে কখনো পড়েনি। আপনার ছোট কন্যার মৃত্যু তো গতকালই বললেন ভেদবমির জন্য হয়েছে। তিনি মাথা নেড়ে সম্মতি জানালে আমি বললাম, ভেদবমি তো ছোঁয়াচে রোগ। আপনার বাড়ির আর কেউ আক্রান্ত হননি? আমি কিছুটা আশ্চর্য হলাম, যার কারণে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। সেই রোগে এ বাড়িতে শুধু একজনই আক্রান্ত হলো। আমি বললাম, আপনি নিশ্চিত ভেদবমি? হ্যাঁ, গঞ্জের ডাক্তার তো তাই বললেন। এর মধ্যেই আরো একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের মধ্যে একটা মৃদু পচা গন্ধ প্রবেশ করলো কোত্থেকে। নাক টেনে গন্ধটা ভালোভাবে নেওয়ার চেষ্টা করলাম। আমাকে দেখে হরিগোপাল বললেন, কি হয়েছে? বুঝলাম তিনি গন্ধটা পাচ্ছেন না, পাচ্ছি শুধু আমি। বীভৎস একটা পচা গন্ধ, অথচ খুব উগ্র নয়, যেন মনে হচ্ছে কিছুটা দূরে কোথাও থেকে আসছে। আমি হরিগোপাল বাবুর প্রশ্নের উত্তরে বললাম, না না, ঠিক আছে। অকারণে তাকে চিন্তায় ফেলার ইচ্ছে ছিল না। সেই রাতটা আমি হরিগোপালের বাড়িতেই রয়ে গেলাম। রাতে আমাকে একটা ঘর দেওয়া হলো। সেই ঘরটা বেশ বড়। বোঝা যায় হরিগোপাল আমার যত্নের কোনো ত্রুটি রাখতে চায় না। ঘরের মধ্যে একটা বড় খাট এবং খাটের ঠিক পাশেই একটা চৌপায়া ছিল। চৌপায়ার ওপর একটা হ্যারিকেন রাখা ছিল। আমি ঘরে ঢুকে হ্যারিকেনের আলো কমিয়ে ঈশ্বরকে স্মরণ করে শুয়ে পড়লাম। কিন্তু রাতে ঘুম হলো না। ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে সেই বিদঘুটে গন্ধটা যেন খেলা করে বেড়াচ্ছে। পচা একটা গন্ধ, অথচ উগ্র নয়। বিরক্ত হয়ে সারা রাত বসে রইলাম বিছানায়। পরদিন সকালে উঠেই হরিগোপালের সাথে দেখা করে তার থেকে বিদায় চাইলাম। সে বলল, সে কি? আমি আর বেশি কথা না বাড়িয়ে বিদায় নিলাম। সেই বাড়িতে যাই থাকুক না কেন, কোথায় তিনি বিরাজ করছেন না জানলে সেখান থেকে হরিগোপালকে উদ্ধার করা অসম্ভব। এভাবে খড়ের গাদায় ছুঁচ খুঁজতে সময় আর টাকার শ্রাদ্ধ ছাড়া কিচ্ছু হবে না। তাই সেখানে আমার কিছু করার নেই। তবুও বিদায় নেওয়ার আগে আমি হরিগোপালকে বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো দিতে বলে এলাম। সেখান থেকে বেরিয়ে আমি অনেকটাই চলে এলাম দুপুর পর্যন্ত। 2 গ্রাম পার করে একটা শ্মশানের ধারে এসে বসেছি একটা বটগাছের তলায়। দুপুরের প্রখর তাপমাত্রা, তার উপর মাঝে মাঝে গরম বাতাস শরীরকে ভেতর থেকে যেন নিংড়ে নিচ্ছে। তাই বসে একটু জিরিয়ে নিচ্ছি। হঠাৎ করে 2 কণ্ঠস্বর শুনতে পেলাম। একজন আরেকজনকে বলছে, গুরুর ইচ্ছার অবাধ্য হলে জানিসই তো হরিগোপালের মতো অবস্থা হবে। হরিগোপালের নামটা শুনে আমার মস্তিষ্ক জেগে উঠল। কান খাড়া করে শুনলাম কি হচ্ছে দুজনের মধ্যে। দ্বিতীয় জন বলছে, এইরকম বলবেন না, আপনার গুরুদেব যা চান আমি দেব। তাহলে গুরুদেবের সিধের দায়িত্ব নিয়ে তাকে চিন্তামুক্ত কর। আমি তো সামান্য একজন মানুষ, গুরুদেবের কি আমার পাঠানো সিধে পছন্দ হবে? হবে হবে, ভক্তি ভরে যা দিবি গুরুদেবের তাই গ্রহণ করবেন। আচ্ছা, গুরুদেব হরিগোপালের সাথে কি করছেন?
তা জেনে কি কাজ? তারপর কিছুক্ষণ থেমে সে আবার বলল, না, জেনে রাখ, তোরই কাজে লাগবে ভবিষ্যতে। তারপর সে আরো কিছুক্ষণ চুপ থেকে ভীষণ আস্তে আস্তে ক্ষীণ কণ্ঠে বলল, গুরুদেব যখন হরিগোপালের বাড়ি গিয়েছিলেন তখন তিনি তার কাছে একটা জায়গা দান চেয়েছিলেন মন্দির করার জন্য, কিন্তু হরিগোপাল সেই জায়গা তো দিলই না, উল্টে সন্ধেবেলা গুরুদেবকে অপমান করে এবং ফের যাতে জায়গা দানের কথা না বলেন সেই হুমকিও দিলেন। গুরুদেব তখন মাঝরাতে তার 2 মেয়ে যে ঘরে থাকতো সেই ঘরে ঢুকে সেই ঘরের বড় একটা আয়নার মধ্যে একটা পিশাচকে প্রবেশ করিয়ে দিলেন। আর দেখ, বছর ঘুরতে না ঘুরতেই কেমন ওই 2 বাড়ির মেয়েরা ইহলোকের মায়া ত্যাগ করে একে একে চলে গেল। কথাটা শুনে দ্বিতীয় জন যত না অবাক হলো তার চেয়ে বেশি অবাক হলাম আমি। কি সাংঘাতিক একটা ব্যাপার! শুধু একটা জমির টুকরো দেয়নি বলে তার এত বড় একটা ক্ষতি করে দিল। এ কেমন সাধু? দ্বিতীয় জন এবার ভয়ার্ত কণ্ঠে বলল, কি সাংঘাতিক! প্রথম জন গর্বের সুরে বলল, সাংঘাতিক বই কি, মনে থাকে যেন গুরুদেবের ক্ষমতার কথা। দ্বিতীয় জন কিছু বলল না। কিছুক্ষণ পর পায়ের শব্দ পেলাম, বুঝলাম ওরা চলে গেছে। এতক্ষণে উঁকি মেরে দেখলাম একটা গেরুয়া বস্ত্র পরিহিত লোক এগিয়ে চলেছে শ্মশানের ধারের একটা কুটিরের দিকে। ওখানেই নিশ্চয়ই ওর সেই পাষণ্ড গুরুদেবটা থাকে। ইচ্ছে হলো সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করি তাকে কেন এমন করলো সে, কিন্তু এখন তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আবার হরিগোপালের বাড়ি ফেরা। দুপুরের তাপপ্রবাহ কমতে শুরু করেছে ততক্ষণে। এখন বেরিয়ে পড়লে সন্ধ্যের পরপরই সেখানে পৌঁছে যাব। কিন্তু মনে আবারও একটা প্রশ্ন জাগলো, কিভাবে আমি তাকে উদ্ধার করব? থাক, সেসব না হয় পরে ভাবা যাবে। আগে হরিগোপালকে ব্যাপারটা জানিয়ে সাবধান করে দেওয়া বেশি প্রয়োজন। তাই আমি হাঁটা দিলাম আবার উল্টো পথে। পথে সাধু সম্পর্কে খোঁজ খবর নিলাম, কিন্তু খুব বেশি কিছু জানতে পারলাম না, কারণ কেউই জানে না সাধুর আবির্ভাব কোত্থেকে। বছরখানেক আগে নাকি সাধু এই শ্মশানে এসে ডেরা বেঁধেছে। এর বেশি কেউই কিছু বলতে পারল না। হরিগোপালের বাড়ি যখন পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে। রাতের ঘন অন্ধকার নিজের রাজত্ব বিস্তার করে ফেলেছে। আমাকে আবার দেখতে পেয়ে হরিগোপাল তড়িঘড়ি নিচে নেমে এসে প্রণাম করে বলল, আপনি এসেছেন? আসুন আসুন আসুন, আমি জানতাম আপনি আমাকে ঠিকই উদ্ধার করতে আসবেন। আপনার কাছে বছরখানেক আগে কি কোনো সাধু এসেছিল? কত সাধু আসে, আশ্রয় চায়। সবাইকে কি ওইভাবে মনে রাখা যায়? কেন বলুন তো? কিন্তু এমন কেউ এসেছিল যে আপনার কাছে মন্দির করার জন্য? ও, আপনি তার কথা জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, এসেছিল তো। ওকে আমি জায়গা দিইনি। কেন জানতে পারি? জায়গা দিইনি বলা ভুল, দিতে পারিনি। কারণ উনি মন্দির করার জন্য যে জায়গাটা চেয়েছিলেন সেটা নিয়ে আমার বাবার আমল থেকে ঘোষালদের সাথে আমাদের একটা মামলা চলছে। এবার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কিভাবে তাকে সেটা দান করি? আমি ওকে অন্য একটা জায়গা দিতে চেয়েছিলাম, কিন্তু উনি গোঁ ধরেছিলেন ওই জায়গায় চায়, তাই দিইনি। কেন বলুন তো? আপনার কন্যাদের কি কোনো বড় আয়না আছে? হ্যাঁ, আছে তো। দেখুন, এখন আমি যেটা আপনাকে বলতে যাচ্ছি সেটা শুনে একদমই ভয় পাবেন না। তিনি অবাক হয়ে বললেন, কি বলুন তো? ওই আয়নার মধ্যে সেই সাধু মন্ত্র বলে এক পিশাচের প্রবেশ ঘটিয়েছিল, এবং আপনার পরিবারের যাবতীয় ক্ষতি সেই কারণেই। আপনার 2 কন্যার মৃত্যু সেই কারণেই, এবং ঠিক একই কারণে আপনার বাড়িতে একটা পচা গন্ধ সব সময় বিরাজ করে। কি বলছেন কি? ছি, মানুষ কত নিষ্ঠুর! একটা সামান্য জমির টুকরোর জন্য আমার 2 মেয়ের প্রাণ কেড়ে নিতেও বাঁচল না। ছি ছি ছি। একবার আমাকে আয়নাটা দেখাতে পারেন? তিনি সঙ্গে সঙ্গেই রাজি হলেন। তারপর আমি হরিগোপালকে অনুসরণ করে
দোতলায় উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠেই দেখি এক মহিলা দোতলার লম্বা বারান্দায় দাঁড়িয়ে আছেন, রাতের আকাশে উদাস দৃষ্টিতে চেয়ে। বুঝলাম ইনি হলেন হরিগোপালের অর্ধাঙ্গিনী এবং সেই অভাগিনী মা। আমাকে দেখেই উনি মাথায় ঘুমটা চাপিয়ে দ্রুত পায়ে সামনের ঘরে চলে গেলেন। সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে দুটো ঘর পরেই ছিল হরিগোপালের মেয়েদের ঘর। দুই মেয়েই একটা ঘরে থাকতো। এখন ঘরটা বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগানো। হরিগোপাল আমায় দাঁড়াতে বলে ঘরটা খুলে দিল। আমি বারান্দার এ প্রান্ত থেকে ও প্রান্ত একবার দেখে নিলাম। একটা থাম, পরপর একটা করে হ্যারিকেন ঝুলছে। তার আলোতেই যতটা দেখা যায় দেখার চেষ্টা করলাম। হরিগোপাল দরজা খুলে আমায় বলল, আসুন ঠাকুর আসুন। আলোটা একবার আনতে বলুন। মাফ করবেন, ভুলে গিয়েছি। তারপর গলা বাড়িয়ে হাঁক দিল। বিলে, এই বিলে, আলোটা মামুনিদের ঘরে নিয়ে আয় তো। কিছুক্ষণের মধ্যেই একটা খাটো ধুতি পরা লোক আলো নিয়ে এলো। আমরা সেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে দুটো মানুষের থাকার জন্য যা যা লাগে সবই ছিল। একটা খাট, একটা চৌপায়া, একটা আলমারি, আর ছিল একটা বড় আয়না। সেই মানুষ খেকো আয়না। আমি হরিগোপালের হাত থেকে আলোটা নিয়ে এগিয়ে গেলাম আয়নার সামনে। এই আয়নার মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা প্রাণী, যে এই পৃথিবীর নয়, পৃথিবীর বাইরের একটা প্রাণী, যার কোনো মায়া দয়া নেই এই মানব জাতির ওপর, যার কাছে মানুষ একটা খেলনা শুধু, যার কাছে মানুষ শিকারের বস্তু ছাড়া আর কিছুই নয়। এরকম পরিস্থিতিতে পড়লে কি মনে হয় জানো? মনে হয় কেন টাকার পেছনে ছুটে আমার সব শক্তি নষ্ট হতে দিলাম, যদিও তখনও আমার শক্তি আমার কাছে পুরোপুরি উপস্থিত। আজ এই কথাটা খুব মনে হয়। যদি সৎ পথে থেকে নিজের কাজ করে যেতাম, তাহলে হয়তো আরো কিছুদিন শক্তিগুলো থাকতো, আরো কয়েকটা মানুষকে উদ্ধার করতে পারতাম। একবার ভাবো, মানুষ কতটা নিচে নেমে গেলে একটু জায়গার জন্য দুটো শিশুকে মেরে ফেলতে দ্বিধা করে না। যাই হোক, ঘটনায় ফিরি। আয়নার সামনে দাঁড়িয়ে আলোটা উঁচু করে ধরলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আর পাঁচটা সাধারণ আয়নার মতোই তো এটাও। আমার প্রতিচ্ছবি একদম নির্ভুলভাবে দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই। ভুল হলো কি কিছু? বেশ চিন্তায় পড়লাম, কি করা যায় এবার। যত রকমের লক্ষণে বাড়িতে ঢুকে আমি প্রত্যক্ষ করেছি, আয়নার মধ্যে পিশাচের কোনো উপস্থিতিও তো আমি দেখতে পাচ্ছি না। আয়নার কাঁচে হাত দিয়ে বীজমন্ত্র জপ করলাম কিছুক্ষণ। যদি পিশাচ সত্যিই থাকে তাহলে আমি তার উপস্থিতি নিশ্চয়ই অনুভব করতে পারবো, কিন্তু না, বীজমন্ত্র জপ করেও কোনো লাভ হলো না। বুঝলাম যদি পিশাচ থেকেই থাকে এই আয়নার মধ্যে, তবে তা বেশ উচ্চ শ্রেণীর পিশাচ, সহজে বশ মানার জিনিসে নয়। আমার পেছনে দাঁড়িয়ে হরিগোপাল জিজ্ঞেস করলো, কিছু বুঝছেন? আমি তাকে কোনো উত্তর দিলাম না। সেখান থেকে সরে এলাম। হরিগোপালকে বললাম, চলুন আরেকটা কথা বলে দিই। এই আয়নায় যেন আর কেউ নিজের মুখ না দেখে, মনে থাকবে, এর অন্যথা যেন না হয়। আমি আগের দিন যে ঘরে ছিলাম সেই ঘরে আবার আমার থাকার ব্যবস্থা করা হলো। আমি সেই ঘরে এসে ঈশ্বরের নাম স্মরণ করে শুয়ে পড়লাম, কিন্তু সেই আগের দিনের মতোই চোখের পাতায় ঘুম কিছুতেই এলো না। না, এবার শুধু সেই পচা গন্ধের কারণে নয়, এবার তার সাথে ছিল পিশাচকে তাড়ানোর উপায় খোঁজার একটা তাগিদ। কিন্তু তার তো দর্শনই পেলাম না, তাকে ভাগাবো কি? এসব ভাবতে ভাবতে ভোর রাতে ঘুমিয়ে পড়েছি। কখন ঘুমিয়েছি বুঝতেও পারিনি।
পরদিন সকালে ঘুম ভাঙলো একটা বিকট ডাকাডাকি শব্দে। আমাকে যে ঘরটায় থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরটা নিচেই ছিল। ডাকাডাকিতে তাড়াতাড়ি উঠে বেরিয়ে এলাম ঘর থেকে। বুঝলাম বাইরের উঠোন হচ্ছে সেটা। উঠোনে এসে দেখি এক লাল ধুতি পরা সাধু দাঁড়িয়ে আছে। মুখে কাঁচা পাকা লম্বা দাড়ি, মাথায় জটা, হাতে একটা ছোট ত্রিশূল, পায়ে খড়ম, চোখের চাউনি হিংস্র সাপেদের মতো, যেন আহত সাপ এখনই যাকে সামনে পাবে তাকেই গিলে নেবে। তার সামনেই হাত জোড় করে দাঁড়িয়ে আছে হরিগোপাল। হরিগোপাল আজ তার শিকার। সাধু হরিগোপালকে বলছে, দেখলি, আমাকে না বলার ফল পেলি তো? যার মন্দির করতে জমিটুকু আমায় দিলি না, তিনি তোর প্রাণের টুকরো ফুটফুটে দুটো কন্যাকে নিজের কাছে নিয়ে নিলেন। এবার তো তোর শিক্ষা হওয়া উচিত। এবার তো তার মন্দিরের জন্য ওই জমিটুকু দিয়ে দে। হরিগোপাল এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। সাধু আবার বলল, তোর কি এখনো শিক্ষা হয়নি হরিগোপাল? বাবা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ও জমি দেওয়ার অধিকার এখন আমার নেই। আপনি অন্য জায়গা নিন, আমি দিচ্ছি। মূর্খ, সব জমিতে কি মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়? বামুনের ছেলে হয়ে এটুকুও জানিস না? ওই জায়গাটায় একটা দিব্য প্রভাব আছে। মায়ের মন্দির ওখানে হলে শুধু গায়ের লোকই নয়, আশেপাশেরও আরো 10টা গায়ের লোকের মঙ্গল হবে। তুই হবি মায়ের সেবায়ত। আর জেদ করিস না। হরিগোপাল এবার কিছু বলার আগেই আমার মুখ থেকে বেরিয়ে গেল, কেন? কি দিব্য প্রভাব আছে ওখানে? সাধু তার জ্বলন্ত চক্ষু নিয়ে আমার দিকে তাকালো। আমার মনে হলো সে যেন আমার ভেতরের সব কিছু এক মুহূর্তে জেনে ফেলল। শূন্য অথচ ভয়ঙ্কর সেই দৃষ্টি। আমার দিকে আঙুল নির্দেশ করে সে বলল, কে তুই? বাবা, উনি আমার অতিথি। সাধু সম্ভবত আমার পোশাক দেখেই কিছু আন্দাজ করেছিল। বলল, অতিথি? তারপর মুখ বেঁকিয়ে একটু হেসে বলল, দেখে তো মনে হচ্ছে মায়ের সেবা কিছু তুইও করিস। তোকে কি বলে দিতে হবে? সাধুর এই সপাট উত্তরে আমি চমকে গেলাম। রাগ হলো ভীষণ, কিন্তু তারপর মনে হলো যার এত বড় ক্ষতি সে করে ফেলেছে সেই তো তখনও তার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। ভয় মানুষকে অনেক কিছু করাতেই বাধ্য করে। পৃথিবীতে হয়তো ওই জিনিসটারই অভাব ছিল আমার জীবনে, তাই নির্ভয়ে যে কোনো বিপদের সামনে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমি আর কোনো উত্তর করলাম না। সাধু হরিগোপালকে বলল, শোন, তোকে আমি 5 দিন সময় দিলাম। ওটা আমাকে দিবি কিনা ভেবে দেখ, না হলে। সাধু কথাটা বলেই ফিরে চলল। কিন্তু কোথাও আমার মনে হলো সাধু যেন হরিগোপালের এই অবস্থার জন্য তাকে বিদ্রূপী করে গেল। এবার পিশাচকে ভাগানোর ভূত আমার মাথাতেও চাপল। এক প্রকার জেদ করেই ফেললাম যে না না, অনেক হয়েছে। এরকম নিম্ন শ্রেণীর তান্ত্রিক সাধুদের সত্যি সাধনা করার কোনো অধিকার নেই। সাধারণ মানুষকে এভাবে ভয় দেখিয়ে তাদের ক্ষতি করে নিজের স্বার্থ সিদ্ধি করে সাধনা হয় না। সকাল সকাল সাধুর দর্শনে হরিগোপালও বেশ মুষড়ে পড়েছিল। হরিগোপাল শুষ্ক হেসে আমার সাথে অন্দরমহলে গেল। তাকে বলে তো দিলাম আমি দেখছি, কিন্তু কি করব? আয়নার কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, কারণ আয়নাটা ওভাবে যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। ওর মধ্যের পিশাচের কাছে সেই শিকার হয়ে যাবে যে দীর্ঘকাল সেই আয়নার সামনে নিজের প্রতিচ্ছবির সৃষ্টি করবে। তাই যে কারোর পক্ষেই এই আয়না সমান বিপজ্জনক। দুপুরের দিকে আমি আবার গেলাম সেই ঘরে। ঘরের জানলাটা খুলে দিলাম। দুপুরের প্রখর আলো আর তেজ এসে ঘরের মধ্যে ঠিকরে পড়ে খেলা করতে শুরু করলো। আমার মাথায় একটা বুদ্ধি এলো এই সময়। আমি বহু কষ্টে আয়নাটা টেনে এনে
জানলার আলোর সামনে রাখলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভাবলাম এবার হয়তো পিশাচের উপস্থিতি বুঝতে পারবো। আয়নার কাঁচে আলো এসে পড়ছে আর আমি আয়নার কাঁচে হাত রেখে ক্রমাগত কিছুক্ষণ বীজমন্ত্র জপ করলাম। হঠাৎ করেই লক্ষ্য করলাম ঘরের মধ্যে যে পচা গন্ধটা তীব্র হয়ে উঠেছিল, সেই গন্ধটা ভয়াবহ রকমের তীব্র হয়ে গেল। বীভৎস ঝাঁঝালো একটা গন্ধ। আমি নাক চেপে ধরলাম এবং ওই অবস্থাতেই ক্রমাগত বীজমন্ত্র জপ করে চললাম। কিন্তু আবার কিছুক্ষণ পরেই গন্ধটা আগের মতোই হয়ে গেল। অবাক চোখে কিছুক্ষণ এদিক ওদিক তাকালাম, কিন্তু আর কিছুই সেই মুহূর্তে করার মতো আমার ছিল না। শুধু এটুকু বুঝলাম এই পিশাচকে বশ করা অত সহজ নয়। সেই সাধু যতই নিম্ন শ্রেণীর তান্ত্রিক হোক, তার ক্ষমতা কিছু আছে, এটা মানতে বাধ্য হলাম। আমি আবার আয়নাটাকে টেনে নিয়ে এসে যথাস্থানে রেখে দিলাম। জানলাটা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলাম। মাধব ঘোষের ওখানে বেতালের সাথে যুদ্ধ করার সময়ও এত ভাবতে হয়নি আমায়। কিন্তু হরিগোপালকে কথা যখন দিয়েছি, তখন কিছু তো করতেই হবে। হরিগোপাল যে জমিটা নিয়ে মিথ্যে বলছে না, সেটা আজ প্রমাণ হয়ে গেল। সাধু হয়তো ভেবেছিল দুটো কন্যার মৃত্যুর পর হরিগোপাল বশ মানবে এবং জমিটা ওকে দিয়ে দেবে মন্দির করার জন্য, কিন্তু হরিগোপাল আজ সেই কথাই বলল যা আমাকে বলেছিল গতকাল রাতে। তাই হরিগোপালের সত্যতা নিয়ে নিশ্চিন্ত হলাম। বিকেলের দিকে আমি একটু বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে নিজেকে বেশ হালকা অনুভব করলাম। তোমরা খেয়াল করেছো কিনা কখনো জানি না, তবে কোনো জায়গায় অশুভ শক্তির প্রভাব থাকলে সেখানে শরীর এবং মন দুটোই বেশ ভারী হয়ে যায়। কোনো কিছুতেই ঠিক মতো মন বসে না। তাই মন বসাতে বেরিয়ে পড়লাম বাইরে। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা যেতেই দেখা হলো নবীন চাটুর্যের সাথে। গ্রামে প্রথম রাতে যার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেই নবীন চাটুর্যে আমাকে দেখেই এগিয়ে এসে নমস্কার জানিয়ে বলল, ঠাকুর, আপনি এখানে? প্রশ্নটা যে সে ঠিক করেনি সেটা সে নিজেও বুঝতে পেরেছিল। তাই সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে বলল, না মানে আপনি বলেছিলেন যে সেদিন যে পরশুদিন রওনা হবেন, তাই আর কি। না, আছি এখানে। ওই বারুজে মশাইয়ের অনুরোধে তার আতিথেয়তা গ্রহণ করেছি। ও, হরিগোপাল বাড়ুজ্জে, বাহ বাহ, ভালো তো। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। সে আবার জিজ্ঞেস করলো, তা এদিক পানে চললেন কোথায়? এই বেরোলাম একটু। বেশ বেশ, যান। আমাদের গায়ে খুব একটা দেখার মতো কিছু নেই, তাও পরিবেশটা ভালো লাগবে। আমি তার সাথে আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম এবং মনে মনে লজ্জিত হলাম এই লোকটার ওপর বিরক্ত হওয়ার জন্য। সহজ সরল একটা লোক সামান্য কৌতূহলে কয়েকটা প্রশ্ন করলো তো করলো। গ্রামের মানুষেরা কিন্তু ভীষণ সহজ সরল হয়, সেটা আমি এই শহরে এসে বুঝেছি। বুঝলে কি না, এই শহরই আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। নবীন চাটুর্যের কাছ থেকে বিদায় নিয়ে আমি এগিয়ে গিয়ে একটা ফাঁকা মাঠে এলাম। মন বসানো একটা কথার কথা। আসলে আমি দেখতে চাইছিলাম সাধু কোনো জায়গা পেল না বলে দুটো মানুষ মারতে পিছু পা হলো না। এমন কি আছে জায়গাটার মধ্যে? তাই ফাঁক বুঝে আগেই জায়গাটার ঠিকানা বারুজে মশাইয়ের কাছ থেকে জেনে নিয়েছিলাম। এখানে এসে দেখলাম একটা ফাঁকা মাঠ, তার চার কোণে চারটে নারকোল গাছ। মনে মনে বললাম, এই জায়গার জন্য এত কিছু। অবশ্য মানুষ তো কত ছোট ছোট জিনিসের জন্য কত কিছুই করে, এ হওয়াও আশ্চর্য কিছু নয়। যাই হোক, বিকেলের আলোয় জায়গাটা ভালো করে দেখেও আমি অন্তত কোনো দিব্য অনুভূতি পেলাম না। আমি শুধু অশুভ অনুভূতি পাই, কে জানে। চারপাশটা দেখলাম পুরো ফাঁকা।
আশেপাশে কেউ নেই। আমি আমার সবচেয়ে কাছের নারকেল গাছের গোড়ায় এসে বসলাম। গাছের গায়ে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে একটু আরাম করছি। আগের দুরাত ভালো মতো ঘুম হয়নি। কখন যে ফুরফুরে গোধূলি হাওয়ায় ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কিন্তু সেই ঘুম যদি তখন আমার না হতো, হয়তো আমি পিশাচ তাড়াতে পারতাম না। ঘুমের মধ্যে দেখলাম আমি একটা ফাঁকা জমির উপর দাঁড়িয়ে আছি। জমিটা অবিকল সেই জমির মতোই দেখতে। সেই জমিরও চার কোণে চারটে নারকেল গাছ। ওপরে তাকিয়ে দেখলাম প্রতিটা গাছে অজস্র নারকেল ঝুলছে, আর মাঝে মধ্যে একটা দুটো করে নারকেল খসে পড়ছে গাছ থেকে। আকাশে ঘন কালো অন্ধকার, অথচ ভূত চতুর্দশীর চাঁদ ঝুলছে আকাশের গায়ে। আমি এগিয়ে জমিটার মাঝামাঝি জায়গায় দাঁড়ালাম। মনে হলো আমার পেছনের একটা নারকেল গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ আমার উপর লক্ষ্য রাখছে। আমি পেছন ফিরতেই দেখলাম একটা কালো চাপ ধোঁয়ার রাশি আমার সামনে কুণ্ডলি বাঁকিয়ে উঠছে, আর তার মধ্যে থেকে দেখা যাচ্ছে লাল আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। তার সাথে আসছে সেই রকম পচা, তীব্র, বীভৎস একটা গন্ধ। ধোঁয়ার প্রভাবে আমার চোখ জ্বলছে, আর পচা গন্ধে আমার নাক জ্বলছে। আমার মনে হলো আমি অন্ধ তো হবই, তার সাথে সম্ভবত আমার মৃত্যুও আসন্ন। পেছনে ফিরে পালাবো ভাবছি, এমন সময় সেই ধোঁয়ার কুণ্ডলী বীভৎস একটা চিৎকার করে উঠল। কান ফাটানো গগনভেদী আর্তনাদ, আর তার সাথে কেউ বলছে, বাঁচতে চাইলে পালা। সেই ভয়ঙ্কর দৃশ্য আমি আর সহ্য করতে পারলাম না। পেছনে ফিরে পালাতে যাব, দেখি আমার সামনে দাঁড়িয়ে আমাদের গ্রামের সেই সৌম্য দর্শন সাধু, আর তার হাতে একটা নারকেল, তাতে হলুদ তেল আর সিঁদুর মাখা। আমাকে দেখেই সাধু বলল, এই নে, এটা ধর। আমি তার হাত থেকে ওই নারকেলটা নিতেই সাধু একটা মন্ত্র পড়ল 3 বার, আর তারপর বলল, ছুঁড়ে মার। আর আমিও সঙ্গে সঙ্গে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুঁড়লাম সেই নারকোল ওই ধোঁয়ার কুণ্ডলির ওপর। আর প্রায় সঙ্গে সঙ্গে সেই ধোঁয়ার কুণ্ডলিটা হাড় হিম করা একটা চিৎকার করে উঠল, এবং কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে উবে গেল আকাশে। ধীরে ধীরে আকাশের সেই রাতের ঘন কালো আভা সরে গিয়ে সূর্যের আলো দেখা গেল। আমি আমার পাশে তাকিয়ে দেখি সাধু তখনও দাঁড়িয়ে আমার পাশে, আমার দিকে তাকিয়ে আছেন আর মিটি মিটি হাসছেন। আমি তাকে প্রণাম করলাম তার পা ছুঁয়ে। তিনি আমায় বললেন, তাকিয়ে দেখ, প্রতিটা ভয়ঙ্কর রাতের গভীরে দিনের আলো লুকিয়ে থাকে। রাত না থাকলে দিন নেই, দিনের চেয়ে রাতের প্রভাবই বেশি। কিন্তু ভুলে যাস না, রাতের বিস্তার সরিয়ে ঠিক এক সময় সকাল হয়। এই কথাটা সব সময় মাথায় রাখিস তারানাথ। আমি আকাশের দিকে তাকালাম, আর সেই সময় আমার ঘুমটা গেল ভেঙে। ঘুম ভেঙে দেখি সন্ধে হয়ে গেছে। তা যাক, কিন্তু পিশাচ বশ করার একটা উপায় তো পেয়েছি। আমি সন্ধ্যের আলোয় করজোড়ে মাথার ওপর হাত তুলে সাধুকে প্রণাম করলাম। উপায় পেয়ে একটা নতুন উদ্যম পেলাম। এবার হয়তো আমি সফল হব। আকাশে তাকিয়ে বুঝলাম একাদশী কি দ্বাদশী তিথি, অর্থাৎ এখনো 2-1 দিন অপেক্ষা করতে হবে। সাধু ঠিকই বলেছিল, জমিটার মধ্যে একটা দিব্য প্রভাব আছে। আমি তাড়াতাড়ি উঠে জমি থেকে একটু মাটি নিয়ে কপালে ঠেকালাম। তারপর হাঁটা দিলাম বাড়ুজ্জে মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে দেখি বাড়ুজ্জে মশাই বসে আছেন তার বৈঠকখানায়, মুখ থমথমে। আমি বৈঠকখানার দরজায় দাঁড়িয়ে গলা খাকারি দিলে তিনি যেন সম্বিত ফিরে পেয়ে আমায় দেখে উঠে এসে আমার হাত ধরে নিয়ে এসে বসালেন নিজের পাশে। আমি বললাম, কি হয়েছে? বাড়ুজ্জে মশাইকে দেখে বোঝা যায় তিনি বিশেষ কারণে চিন্তিত। তিনি বললেন, আজ এক ভয়ানক ঘটনা ঘটেছে ঠাকুরমশাই। কি? আপনারা বেরিয়ে যাবার কিছুক্ষণ পর এই সন্ধে নাগাদ আমার মেয়েদের ঘর থেকে একটা পচা গন্ধ আসে, যেন বহুকাল আগে কোনো মানুষ মরেছে, কিন্তু তাকে এমনিই রেখে দেওয়া হয়েছে পচার জন্য। গন্ধটা প্রচুর ঝাঁঝালো, নাক জ্বলে। আমি আর আমার স্ত্রী সেই ঘরের বাইরে এসে দাঁড়াতেই একটা বিকট চিৎকারে আমি আর আমার স্ত্রী কেউই আর এগোতে সাহস করিনি সেদিকে।
গন্ধ এবং সেই চিৎকারে কান আর নাক একসাথে নষ্ট হওয়ার জোগাড়। আমরা তো ভয়ে নিচে এসে উঠোনের এক পাশে দাঁড়িয়ে রইলাম। বিশ্বাস হচ্ছে না মশাই, আমার বাড়িতে এসব কি হচ্ছে। আমি বুঝলাম আমার স্বপ্ন সম্পূর্ণ স্বপ্ন নয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনারা ওই সময় কেউ ঘরের দরজা খোলেননি তো? না না, আমাদের ভয়ে। আমি কিছু না বলে সেখান থেকে উঠে এলাম। সরান একটা হ্যারিকেন তুলে নিলাম বাইরের একটা থাম থেকে। তারপর উঠে গেলাম দোতলায়। তারপর সেই ঘরের দরজা খুলে আলোটা ওপরে তুলে ঢুকলাম সেই ঘরে। কিন্তু দুপুরে যেরকম ছেড়ে গিয়েছিলাম ঘরটা সেরকমই আছে, কিছুই পরিবর্তন হয়নি ঘরের চেহারায়। আয়নার সামনে এসে দাঁড়ালাম। হ্যারিকেনটা উপরে তুলতেই ঠিক আমার চোখের প্রতিচ্ছবি যেখানে পড়েছে, আয়নায় সেই জায়গাতেই দেখলাম দুটো লাল জ্বলন্ত চোখ। সেই চোখ জোড়া যেগুলো আমি স্বপ্নে দেখেছিলাম, একেবারে আমার চোখের প্রতিচ্ছবির জায়গায়। তারপর আস্তে আস্তে আমার প্রতিচ্ছবিটা পাল্টে যেতে থাকলো। আস্তে আস্তে সেটা একটা ধোঁয়ার তালে পরিণত হলো। একটা কালো ধোঁয়ার তাল, যার দুটো লাল জ্বলন্ত চোখ আর লিকলিকে দুটো হাত, যে হাতে 3টে করে ধারালো নখযুক্ত আঙুল। বীভৎস একটা ভয়ঙ্কর জীব, যা অপার্থিব। আগে কোনোদিন পিশাচ দেখিনি। একে দেখে শরীরের রক্ত জল হয়ে যায় বটে, কিন্তু আগেই বলেছিলাম ভয়টা আমার জীবনে বরাবরই একটু কম। আমি দেখে মৃদু হাসলাম। তারপর বেরিয়ে এলাম ঘর থেকে। ঘরের দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এসে আমি আবার হরিগোপালের বৈঠকখানায় গিয়ে বসলাম। হরিগোপাল তখনও বেশ চিন্তিত। আমি বললাম, আজ কোন তিথি? দ্বাদশী। আগামী চতুর্দশী তিথিতে আমি একটা ক্রিয়া করব। তার জন্য যা যা লাগবে আপনার কাছে হয়তো তা আগে থেকেই আছে, শুধু আমাকে একটা নারকেল এনে দিতে হবে। নারকেল? সেও তো বাড়িতেই আছে। না, একটা বিশেষ জায়গা থেকে এনে দিতে হবে নারকেল। বিশেষ জায়গা? বলুন কোথা থেকে? আমায় নারকেল এনে দিতে হবে আপনার সেই জমির টুকরো থেকে। আজ দেখে এলাম ওর 4 কোণে 4টে নারকেল গাছ আছে। ঠিক সেই দিনই সন্ধ্যের আগে ওই জায়গায় যে কোনো একটা নারকেল গাছ থেকে একটা নারকেল পড়বে, আর সেই নারকেল আমায় এনে দিতে হবে। কিন্তু ঠাকুর, আপনি তো জানেন। সেই সাধু ঠিকই বলেছিলেন, জায়গাটা একটা দিব্য প্রভাব বর্তমান। তাই ওই 4 নারকেল গাছের যে কোনো একটা গাছেরই নারকেল লাগবে। আমি উঠে পড়লাম নিজের ঘরে যাওয়ার জন্য। যাওয়ার আগে তাকে আবার বললাম, মনে রাখবেন, এটাই আপনার পরিবারের ওপর থেকে সেই অশুভ শক্তি তাড়ানোর একমাত্র উপায়। তাই ভুল যেন না হয়। হরিগোপাল মাথা নাড়ল। আমি বেরিয়ে চলে এলাম। ঘরে ঢুকে স্বপ্নের মধ্যে সাধুর বলা মন্ত্রটা ভালো করে আওড়ে নিলাম। আর কিছুই নয়, যাচাই করে নিলাম মনে আছে কি না। নারকেলের মধ্যে কি কি মাখানো ছিল সেটাও একবার মনে করে নিলাম। কিন্তু তার আগে একটা ছোট পুজো করতে হবে, তারপর এই ক্রিয়া। এই বাড়ির কুলদেবতা স্বয়ম্ভু মহাদেব, তার পুজো না করলে এই কাজ কিছুতেই সফল হবে না। যথারীতি চতুর্দশী এলো নিজের সময়। এই 2 দিন কিভাবে কি করব কষে ফেলেছি খুব ভালো করে। কোনো কিছুই যেন বাদ না যায়। বাদ গেলে বিপদ বাড়বে। হতে পারে আমার ওপরও কোনো বিপদ এলো, তাই কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। সন্ধেবেলা থেকেই আমি সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। হরিগোপাল তার চাকর বিলেকে নিয়ে দাঁড়িয়েছিল ঘরের সামনে। বিলের হাতে আজকের পুজোর যাবতীয় জিনিস, আর হরিগোপালের হাতে একটা নারকেল, যার ছোবড়া ছাড়ানো হয়েছে। আমি নারকেল দেখিয়ে বললাম, সেখানকারই তো? হরিগোপাল মাথা নেড়ে বলল, আমি নিজে গিয়ে নিয়ে এসেছি। আমি ঘরের দরজা খুলে বললাম, আপনারা প্রবেশ করবেন না। তারপর বিলের হাত থেকে জিনিসগুলো নিয়ে ঘরের মধ্যে রেখে এলাম, আর হরিগোপালের হাত থেকে নারকেলটা নিয়ে বিলেকে বললাম একটা আলো দিয়ে যেতে। হরিগোপাল আমায় জিজ্ঞেস করলো, পুজো কতক্ষণ হবে? চতুর্দশীর চাঁদ না দেখা দেওয়া পর্যন্ত পুজো শুরু করতে পারবো না। আর আজ আকাশ দেখেছেন?
আমার কথা শুনে হরিগোপাল বারান্দার বাইরে আকাশের দিকে তাকিয়ে মুষড়ে পড়ল। তাহলে আপনার কুলদেবতার উপর আশ্বাস রাখুন। চাঁদের যখন দেখা পেলাম তখন বেশ গভীর রাত। আমি চাঁদের দর্শন পেয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম পুজোর বিধি আরম্ভ করতে, আর যেতে যেতে হরিগোপালকে বলে গেলাম নিচে বৈঠকখানায় গিয়ে বসতে। সাথে তাকে এও বলে দিলাম এই ঘরে যাই হয়ে যাক তিনি বা তার স্ত্রী বা বাড়ির অন্য কেউ যেন এই দিকে না আসে। আমি যখন পুজোর আসনে বসলাম তখন বেশ রাত, মাঝে মধ্যে দু একটা পেঁচা ডেকে উঠছে। আসনে বসে ইষ্টমন্ত্র জপ করে গাত্র বন্ধন করে নিলাম নিজের। তারপর স্মরণ করলাম হরিগোপালের কুলদেবতাকে। তাকে স্মরণ করে বিধি মেনে তার পুজো দিয়ে আমি হরিগোপালের আনা নারকেলটার ওপর হলুদ দিলাম প্রথমে, আর তারপর বীজ মন্ত্র জপ করলাম। তারপর সেটার ওপর একটু তেল দিলাম আর আবার একবার বীজ মন্ত্র জপ করলাম, আর সব শেষে সিঁদুর মাখিয়ে আরেকবার বীজ মন্ত্র জপ করলাম। এতক্ষণ আমি খেয়ালই করিনি আয়নার মধ্যে তখন আবার সেই হিংস্র ধোঁয়ার তাল নিজের দাঁত নখ বের করে হাজির হয়েছে। লাল জ্বলন্ত চোখে এবার সে যেন সত্যি অগ্নিবর্ষণ করে চিৎকার করে উঠল বীভৎসভাবে। মনে হলো যেন তার চিৎকারে মাটি ফেটে যাবে, আকাশ বিদীর্ণ হবে। সেই চিৎকারে আমারও গায়ে কাঁটা দিল, কিন্তু ভয়কে জয় করে আমি সেই মুহূর্তেই আয়নার কাছে হাত দিলাম। এবার ঘটল এমন কাণ্ড যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গাত্রবন্ধন করার পরেও আয়নার কাছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আয়না যেন গলে গেল আর আমার হাতটা তার ভেতরে প্রবেশ করলো। ব্যাপারটা কি হলো বুঝে ওঠার আগেই পিশাচ আমার হাতটা চেপে ধরলো। আমি প্রাণপণে হাত টেনে নিজেকে ছাড়িয়ে আনার চেষ্টা করলাম, কিন্তু তার অমানুষিক শক্তির সামনে আমার এক মানব দেহের শক্তি কি পেরে ওঠে? আমার হাত ধরে পিশাচ টানছে আর সেই ভয়ঙ্কর চিৎকারে বাড়ির প্রতিটা ইট কাঁপছে, যেন গোটা বাড়িটাও তার সাথে চিৎকার করছে। নারকেলটা আমি রেখেছিলাম মাটিতে, কারণ সেটা আয়নায় ছুঁড়ে মারার আগে একবার আয়নার কাছে হাত ঠেকিয়ে মন্ত্র জপ করার দরকার ছিল। নিজের সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করছি। এটুকু বুঝে গিয়েছিলাম সে যতই হোক বাইরে আসতে পারবে না, কারণ সে যেখানে বন্দী। কিন্তু একবার যদি আমাকে সেখানে নিয়ে যেতে পারে আমারও আর নিস্তার নেই। আমার মাথা চিবিয়ে না খাওয়া পর্যন্ত সে আমায় ছাড়বে না। হঠাৎ করেই বুঝতে পারলাম পিশাচ নিজের নখ বসিয়ে ফেলেছে আমার হাতের শিরায়। সর্বনাশ! এবার তো সে আমায় কোনো মতেই ছাড়ছে না। এই অবস্থায় হাত ছাড়ানোর আশা ছেড়ে দিয়ে আমি চেষ্টা করতে লাগলাম একবার নারকেলটার কাছে পৌঁছানোর, কিন্তু সেটাও হাতের নাগালের অনেকটা বাইরে। নিজের সমস্ত শক্তি হ্যাঁচকা টান মারলাম, আমার পিশাচ কিছুটা এগিয়ে এসে একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেলো এবং সঙ্গে সঙ্গে আমার হাত ছেড়ে দিল। আমি তখনই প্রায় লাফিয়ে পড়ে নারকেলটা তুলে নিয়ে সাধুর বলা মন্ত্রটা 3 বার বলে ছুঁড়ে দিলাম নারকেলটা আয়নার কাঁচে, আর সঙ্গে সঙ্গে আয়নার কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল এবং সেই সঙ্গে একটা পচা গন্ধ, বিকট চিৎকার এবং ধোঁয়ার তাল বেরিয়ে এলো সেই আয়না থেকে। কিছুক্ষণ ঘরের মধ্যেই ঘুরে বেড়ালো সেই ধোঁয়ার কুণ্ডলী, তারপর আস্তে আস্তে ঘরের জানলা দিয়ে বেরিয়ে গেল। আমার শারীরিক শক্তি ততক্ষণে শেষের পথে। আমি মেঝের ওপর লুটিয়ে পড়লাম আর বেরিয়ে যেতে দেখলাম সেই ঘন কালো ধোঁয়ার কুণ্ডলীরূপী পিশাচকে। অর্ধ নির্মিলিত চোখের সামনে হাতটা নিয়ে এসে দেখি তাতে একটা গভীর ক্ষত এবং গল গল করে রক্ত বেরোচ্ছে সেখান দিয়ে। তারপর আর মনে নেই। আমার যখন হুঁশ ফিরল তখন আমি আমার ঘরে। সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। হুঁশ ফিরতেই উঠে বসে দেখি আমার হাতে পটি পরানো আছে, মাথা ঝিমঝিম করছে, সম্ভবত পিশাচের নখের আঁচড়ের ফল। কিছুক্ষণ বালিশের ওপর হেলান দিয়ে বসে থাকার পর হরিগোপাল ঘরের মধ্যে এলো। ঘরে ঢুকে সে বলল, আরে ঠাকুর, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন আমাদের। কেন? কি হয়েছিল? আপনি পুজোয় বসার বেশ কিছুক্ষণ পর তো সেই ঘর থেকে কেমন চিৎকার আসছিল জানেনই, আর তার সাথে সেই গন্ধ।
কতক্ষণ যে সেই বিভীষিকার সাথে কাটাতে হয়েছে কি বলবো। আমি তো ভাবলাম এই বোধহয় আমাদের শেষ রাত। তারপর একসময় সব স্তব্ধ হয়ে গেল, তবুও উপরে আসার সাহস পায় না। তার উপর আপনার নিষেধ, কিন্তু সব থেমে যাওয়ার পরও আমি বিলেকে নিয়ে শেষে উপরে যাই। গিয়ে দেখি আপনি মেঝের উপর পড়ে আছেন, আর হাত থেকে রক্ত বেরোচ্ছে গলগল করে। ওটা ঘরে আয়নার কাঁচ ছড়িয়ে পড়ে আছে। আপনাকে ধরাধরি করে এখানে নিয়ে আসি। তারপর আর গায়ের কবরেজকে খবর দিই। তিনি এসে ওষুধ লাগিয়ে পটি করে দিয়ে গিয়েছেন। তারপর সকালের দিকে আসে আপনার ধুম জ্বর। এখন কেমন আছেন? আমি মৃদু হেসে তাকে জানালাম ভালোই আছি। তিনি আর কথা বাড়ালেন না, বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি আবার একটু শুয়ে পড়লাম। তারপর আমি আরো 3 দিন হরিগোপালের বাড়িতে থেকে তার থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বিদায় নিতে গেলে সে অনেক কৃতজ্ঞতা আমায় জানায়। আমি তারপর সেখান থেকে বেরিয়ে পড়ি। হরিগোপালের বাড়িতে পিশাচের নখের আঁচড় খাওয়ার পরদিন রাত থেকে আমার জ্বর আরো বেড়ে যায়। সাথে একটা ভয়ঙ্কর স্বপ্ন। একটাই স্বপ্ন বিভিন্নভাবে ঘুরে ফিরে আমি দেখতে লাগলাম। সেই স্বপ্নের পরিণতি আমার মৃত্যু, কখনো পাহাড় থেকে পড়ে, কখনো জলে ডুবে, কিংবা কখনো মানুষের হাতে খুন। আর আশ্চর্যের ব্যাপার হলো, যখনই আমার মৃত্যু হচ্ছে স্বপ্নের মধ্যে, তখনই দেখছি আমি ওই লাল চোখ দুটো। 3 দিন পর আমার জ্বর সম্পূর্ণ ছাড়লো বলে আমি মনে করেছিলাম। সেই গাঁয়ের কবিরাজও আমায় তাই বলেছিলেন। অবশ্য তিনি আমায় আরো 2 দিন দেখে যেতে বলেছিলেন, কিন্তু আমি তার কথা শুনিনি। যেদিন তিনি ছাড়পত্র দিলেন সেদিনই বেরিয়ে পড়লাম। পথ চলতে সারাদিন আমার কোনো অসুবিধে হয়নি। রাতে এক গেরস্তের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। যথারীতি সেই রাতেও আমার ধুম জ্বর এলো, এবং এই সাথে এক স্বপ্ন। এরকম ভাবে আমি আরো 2 দিন পথ চললাম, এবং 2 দিনই আমার সাথে একই ঘটনা ঘটলো। আমি ভাবলাম ম্যালেনিয়া নাকি, যেভাবে রোজ রাতে জ্বর আসে। স্বপ্ন দেখি আবার সকালের আলো ফুটতেই জ্বর চলে যায়। এভাবে আমার শরীরের ক্ষমতাও দিন দিন কমে আসছে। আগে ঠিক যতটা পথ হাঁটতে পারতাম, এখন আর পারি না। কোনো রকমে সারাদিন 3 থেকে 4 ক্রোশ পথ হাঁটি, আর তারপর খুঁজতে হয় বিশ্রামের ঠিকানা। এর মধ্যেই একদিন হাতের পটি খুলে ফেললাম। দিন 7 হয়ে গেছে। এতদিনে ক্ষত শুকিয়ে যাওয়া উচিত। ছোট থেকেই আমার গায়ের চামড়া বেশ টান, সহজেই ক্ষত শুকিয়ে যায়, কিন্তু পটি খুলে আমি অবাক। ক্ষত তো শুকোয়নি, উল্টে মনে হচ্ছে আরো তাজা হচ্ছে, যেন মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে হয়েছে ক্ষতটা। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার মতোই ব্যাপার বটে। এতদিন ধরে একটা ক্ষত আমার মধ্যে রয়ে গেল কিভাবে? ভালো করে লক্ষ্য করে বুঝলাম, ক্ষতটা এখনো শুধু তাজা আছে তাই নয়, ক্ষতটা আরো গভীর হয়েছে। পটিটা আবার পরে নিলাম। তারপর আবার আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়লাম। এভাবেই দিন যায়। আমি পথ হাঁটি, আমার শরীর দুর্বল হতে থাকে, ক্ষীণকায় শীর্ণ হয়ে পড়ি ধীরে ধীরে। রোজই আমার মৃত্যুর স্বপ্ন দেখি, আর যত দিন যায় সেই স্বপ্ন আরো ভয়ানক হতে থাকে। এখন মাঝে মধ্যে ভয় পেয়ে চিৎকার করে উঠি, মাঝে মধ্যে ঘুমোতেও ইচ্ছে করে না। রোজ রাতে নিজের মৃত্যুর স্বপ্ন দেখতে কার ভালো লাগে? এইরকম ভাবে একদিন এসে পৌঁছলাম এক গ্রামে। আমার মতো শীর্ণ এক সন্ন্যাসীকে দেখে সহজেই কেউ আশ্রয় দিতে চায় না, বুঝি না কেন। কিসের ভয় বা অনীহা তাদের? সেই গ্রামে একের পর এক বাড়িতে আশ্রয়ের অনুরোধের প্রত্যাখ্যান পেয়ে আমি শেষে একটা বাড়িতে এসে দাঁড়ালাম। উঠোনে এসে দাঁড়াতেই এক ফুটফুটে মেয়ে আমার কাছে এগিয়ে এসে বলল, তুমি কে গো? আমি আমি ভবঘুরে। বলতে বলতেই ঘর থেকে তার বাবা বেরিয়ে এসে আমায় দেখে প্রণাম করে বললেন, বাবাজি কি? ততদিনে আমার দাড়ি টাড়ি বেড়ে গেছে। আমার বয়স এই মাসখানেক সময়ের মধ্যে যেন বছর কয়েক বেড়ে গেছে। দেখে বোঝা যায় না আমার বয়স। আমি মাথা নেড়ে সম্মতি জানাতেই উনি দাওয়ায় আমার জন্য আসন পেড়ে দিয়ে আমায় বসতে বললেন। আমি বললাম, মশাইয়ের বাড়িতে কি আজ রাতটুকু আশ্রয় পাওয়া যায়? আমরা তো ব্রাহ্মণ নই, তবে আমি আপনার সপাকের। না না, আমি রাতে কিছু খাবো না, শুধু মাথা গোজার ঠাঁইটুকু হলেই হবে।
তাহলে তো কোনো অসুবিধা নেই বাবাজি, আপনি থাকুন, আমার বাড়িতেই থাকুন। ততদিনে আমি রাতের খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। শরীর যেন আর চলতে চায় না। এবার মনে হয় সত্যিই যেন আমার স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপান্তরিত হবে। ভয় আমি মৃত্যুকেও কোনো কালে পাইনি, শুধু চাইনি আমার মৃত্যু কোনো রাস্তার ধারে হোক, না হলে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে দেহটা। এতদিনে মনে হয় হরিগোপালের বাড়িতে পিশাচ ভাগাতে না গেলেই হতো। মানুষের মাঝে মধ্যে নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় জানো তো, তবে আমার ঠিক অনুশোচনা ছিল না। মনে হতো পিশাচ তাড়াতে আরো কিছুটা প্রস্তুতি নিয়ে না হলে ভালো হতো। যাই হোক, সেই গৃহস্থের বাড়িতে রাতটুকু কাটালাম। ভদ্রলোকের স্ত্রী বিয়োগ হয়েছে বছর 3 আগে। এখন বাড়িতে তিনি আর তার ওই মেয়েটা বড্ড মিশুকে। আমি দাওয়ায় বসার পর মেয়েটা আমার কাছে এসে বসে নানা রকম গল্প করলো। আমি শ্মশানেও রাত কাটিয়েছি শুনে আমায় জিজ্ঞেস করলো, তোমার ভয় করে না বাবাজি? তার বাবা শুনে শুনে সেও আমায় বাবাজি বলে ডাকতে শুরু করেছিল। গভীর রাত পর্যন্ত আমরা গল্প করলাম। আসলে তখন আমার ঘুমোতেও ইচ্ছে করতো না, তাই যতটা রাত পর্যন্ত জেগে থাকা যায় সবই করতাম আর কি। কিন্তু রাত কিছুটা গভীর হতেই মেয়েটা আমার পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়ল। আমি সস্নেহে মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর তার বাবা তাকে ঘরে নিয়ে চলে গেল, আর আমিও দাওয়া থেকে উঠে এলাম ঘরে। হারিকেনের আলোটা একটু বাড়িয়ে হাতের পটিটা খুললাম। ক্ষতটা আরো কিছুটা গভীর হয়েছে। ক্ষতর কাছে হাত দিলাম হাত বোলানোর জন্য, আর সঙ্গে সঙ্গে গল গল করে রক্ত বেরিয়ে এলো ক্ষত থেকে। ঘরের মাটির মেঝের ওপর লাল রক্ত গড়িয়ে পড়ল। লাল রঙে জায়গাটা রাঙা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে পটিটা চাপিয়ে দিয়ে বেঁধে ফেললাম। সেই রাতেই ভোরের দিকে শুরু হলো আমার বমি। সকাল পর্যন্ত আমি 2 দিন আগে যা খেয়েছিলাম সবই উঠল। তারপর শুরু হলো রক্ত বমি। একবার বমি করি আর চাপ চাপ রক্ত ওঠে। বাড়ির মালিক আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সেই ফুটফুটে মেয়েটা ঘরের দরজার বাইরে থেকে দেখে আমাকে। তার চোখে জল চিকচিক করছে। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো পিশাচের সেই লাল চোখ। আমি সজ্ঞানেও প্রলাপ বকতে শুরু করলাম। যেদিকে তাকাই হয় পিশাচের চোখ নইলে তার ছায়া দেখতে পাই। আমি বুঝলাম আমার সময়ও ফুরিয়ে এসেছে, আমার আর কিছু করার নেই। শেষবারের মতো ইষ্ট নাম স্মরণ করতে লাগলাম, আর বাবা মা পরিবারের বাকি লোকজনদের মুখ মনে করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু ফল কিছুই হলো না। চোখ বন্ধ করলেও পিশাচ দেখি, আবার চোখ খুললেও পিশাচ দেখি। বিকেলের দিকে কবিরাজ এলো। আমার হাত তুলে নাড়ি দেখলেন তিনি। তারপর আমার চোখের তারা দেখলেন, আমার মুখ খুলে জিভ দেখলেন এবং কিছুক্ষণ আমার পেটে হাত দিয়ে কিছু একটা খুঁজলেন। তারপর মাথা নেড়ে বাড়ির মালিককে বললেন, আশা খুব একটা নেই, যতক্ষণ এভাবে চলতে দিন। কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। না, বোঝা যাচ্ছে না। ইনি কে প্রণব? ইনি তো কাল আমার কাছে আশ্রয় নিতে এসেছিলেন। কখন থেকে হচ্ছে এসব? কাল রাত থেকেই সম্ভবত। আমি আজ সকালের দিকে দেখেছি। তারপর উনি আমার পাশ থেকে উঠে বেরিয়ে গেলেন ঘর থেকে। বাড়ির মালিক প্রণব তার সাথে বেরিয়ে গেল। ঘরের মধ্যে রইল শুধু সেই মেয়েটা আর আমি যার অবস্থা ভীষণ শোচনীয়, এবং যমরাজ রূপী পিশাচকে দেখতে পাচ্ছি চোখের সামনে। আর সেই ছোট্ট মেয়েটা যে আমার থেকে বিভিন্ন গল্প শুনে কাল আমার কাছে ঘুমিয়ে পড়েছিল। সময় আমার শেষ। রাত বাড়তে বাড়তেই আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। শরীরের সমস্ত শক্তি আমার নিঃশেষিত। ঘুমের মধ্যে ঘটলো আর এক অদ্ভুত ঘটনা। স্বপ্নে দেখলাম আমি আবার সেই জমির ওপর দাঁড়িয়ে আছি। জমির 4 কোণে 4টে নারকেল গাছ। ওপরে তাকিয়ে দেখলাম প্রতিটা গাছে অজস্র নারকেল ঝুলছে, আর মাঝে মধ্যে 1-2 করে নারকেল খসে পড়ছে গাছ থেকে। আকাশে ঘন কালো অন্ধকার, কিন্তু কোনো চাঁদও নেই আকাশে।
আমি এগিয়ে জমিটার মাঝামাঝি জায়গায় দাঁড়ালাম। মনে হলো আমার পেছনের একটা নারকেল গাছের আড়ালে কেউ দাঁড়িয়ে আমার উপর লক্ষ্য রাখছে। এসব তো আমি আগেও একবার দেখেছি, আমি তো জানি এরপর কি হতে চলেছে। আমি পেছন ফিরতেই দেখলাম একটা কালো চাপ ধোঁয়ার রাশি আমার সামনে কুণ্ডলি পাকিয়ে উঠছে, আর তার মধ্যে দেখা যাচ্ছে লাল রঙের আগুনের মতো জ্বলন্ত দুটো চোখ। তার সাথে আসছে সেই রকম পচা তীব্র বীভৎস একটা গন্ধ। ধোঁয়ার প্রভাবে আমার চোখ জ্বলছে আর পচা গন্ধে আমার নাক জ্বলছে, কিন্তু এবার আমার মনে হলো সত্যিই আমার মৃত্যু আসন্ন, কিচ্ছু করার নেই। পেছন ফিরে পালানোর শক্তিও নেই আমার। আমি সেখানে দাঁড়িয়ে নিজের মৃত্যুর দূতের অপেক্ষায় রইলাম। ধীরে ধীরে কুণ্ডলিটা আমার দিকে এগিয়ে এলো। একবার ভাবলাম পেছনে তাকিয়ে দেখি আমার গ্রামের সেই সৌম্যদর্শন সাধু আছে কিনা, কিন্তু না, তাকালাম না। জানি না কেন আমারও আর বাঁচার ইচ্ছে ছিল না। এভাবে তিলে তিলে রোজ মরাচ্ছে, একেবারে মরে যাওয়া অনেক ভালো। কালো ধোঁয়ার চাপ ধীরে ধীরে অবয়ব নিতে শুরু করলো। প্রথমে দুটো পা, প্রতি পায়ে 3টে আঙুল তীক্ষ্ণ নখযুক্ত, তারপর কোমরের ওপরের অংশ, বুক, কাঁধ এবং সব শেষে মাথা এবং একটা লেজ। নিজের সমস্ত অবয়ব নিয়ে সে এবার আমার সামনে দাঁড়ালো। আমি তাকে দেখে মৃদু হাসলাম। সে হয়তো আমার হাসি খুব একটা পছন্দ করলো না, গর্জন করে এগিয়ে এলো আমার দিকে। আমি দেখলাম ধীরে ধীরে তার একটা মাথা থেকে 3টে হলো, দুটো হাত থেকে 4টে। দৌড়ে এগিয়ে এসে সে আমার হাত ধরল। সেই হাতটা, যে হাতে আগে থেকেই একটা ক্ষত সে এঁকে দিয়েছে। তারপর তার আগুনের লাল চোখ আমার চোখের ওপর রাখলো। আমার মনে হলো আমার আত্মাকে সে শুষে নিচ্ছে আমার ভেতর থেকে। তারপর আবার নিজেকে ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত করে আমার চারপাশে বিস্তার করিয়ে ফেললো নিজেকে। আমি ততক্ষণে চেতনা হারিয়ে ফেলেছি প্রায়। তারপর সে আমার ঘাড়ে একটা কামড় বসালো। এখন আমি তার শিকার, তার খেলনা, তার হাতের পুতুল। এখন সে আমাকে নিয়ে খেলবে, প্রাণ ভরে খেলে আমাকে শেষ করবে, আর আমাকে সবটা সহ্য করতে হবে। এছাড়াও তার রাগ হলো আমি তাকে তাড়িয়েছি। তাকে যে কাজে তার মালিক নিয়োজিত করেছিল সেই কাজ করতে আমি তাকে বাধা দিয়েছি। এরা বেতাল নয়, এরা মালিকের প্রতি ভীষণ বিশ্বাসী। কিছুতেই নিজের মালিকের কোনো দোষ দেখতে পায় না। তার তীক্ষ্ণ এবড়ো খেবড়ো দাঁত দিয়ে কামড় বসালো সে আমার ঘাড়ে। আমার চিৎকার করার সামর্থ্যটুকু নেই। আমার নিঃশ্বাস কমে আসছে, হৃদস্পন্দন প্রায় বন্ধ। এমন সময় পিশাচ আমায় ছেড়ে দিল। আমি জমির ওপর লুটিয়ে পড়লাম। তারপর আমার মাথার ওপর অনুভব করলাম ছোট্ট একটা হাতের ছোঁয়া। আমার মাথায় সেই হাত আলতোভাবে কিছুক্ষণ বুলিয়ে দিল কেউ। আমার মনে হলো আমার সমস্ত যন্ত্রণার উপশম হলো সেই মুহূর্তে। আমি ধীরে ধীরে নিজের শক্তি কিছুটা ফিরে পেয়ে উঠে বসলাম। তারপর যা দেখলাম স্বপ্ন হলেও আমি তা বিশ্বাস করতে পারিনি। আজ করতে হয়। আমি যে তার কাছে কতটা কৃতজ্ঞতা শুধু আমি আর সে জানি। সে যদি তখন না আসতো তাহলে আজ এই গল্প বলার জন্য আমি থাকতাম না তোমাদের সামনে। উঠে বসে আমি দেখলাম একটা মেয়ে, 12-13 বছরের একটা মেয়ে, হাতে পায়ে আলতা পরে আছে একটা লাল পাড় সাদা শাড়ি। তাকে দেখে পিশাচ কিছুটা পিছিয়ে গিয়ে গর্জন করে চলেছে। এবার মেয়েটা আমার দিকে তাকালো, তার মৃদু মনোমুগ্ধকর হাসি নিয়ে। আমি দেখলাম সেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে, যার বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম, যে আমার সাথে কত গল্প করলো আগের দিন। গল্প করতে করতে আমার কাছে ঘুমিয়ে পড়লো সেই মেয়েটা, যে মেয়েটা আমি রক্ত বমি করছি বলে চোখে জল নিয়ে ঘরের কাছে দাঁড়িয়েছিল। সেই মেয়েটা দাঁড়িয়ে আছে আমার সেই ভয়ঙ্কর পিশাচের মাঝখানে। তাকে দেখে আপনা থেকেই আমার হাত দুটো জোর হয়ে প্রণামের ভঙ্গিতে উঠে এলো। মেয়েটা আমার কাছে এগিয়ে এসে আমার আহত হাতটা তুলে নিল নিজের ছোট্ট 2 হাতের মাঝখানে। তারপর সস্নেহে হাত বুলিয়ে দিল আমার ক্ষতের ওপর। আর সঙ্গে সঙ্গে পিশাচটা আরো বিকট গর্জন করে উঠল। আমি তাকালাম পিশাচের দিকে। সে আমায় বলল, ওদিকে তাকাবি না। কেমন লাগছে বলতো? ভালো লাগছে। জ্বালা কমছে? তারপর সে বলল, একটা মজা দেখবি? আমি বিহ্বল হয়ে তাকিয়ে শুধু দেখছি তাকে। কিছুই তখনও আমার মগজে ঢুকছে না। কি হচ্ছে সব? মেয়েটা আসলে কে?
কেন পিশাচ মেয়েটার উপস্থিতিতে এগিয়ে আসতে পারছে না। এর মধ্যেই মেয়েটা জমি থেকে একতাল মাটি নিয়ে আমার ক্ষতের চারপাশে বুলিয়ে দিতে শুরু করলো। পিশাচ এই দেখে গর্জাতে শুরু করেছে। সে এগিয়ে এসে আমায় ধ্বংস করতে চায়, কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। সে যেন কিছুর একটা ভয়ে এগিয়ে আসতে পারছে না। মেয়েটা আরও একতাল মাটি নিয়ে আমার ক্ষতের ফলে তৈরি হওয়া সেই ফুটোর মধ্যে ঢুকিয়ে দিল। সেই ফুটো পূর্ণ করে সে একবার হাত বুলিয়ে দিতেই আমার ক্ষত মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। তারপর সে আমাকে সেখানে রেখে এগিয়ে গেল পিশাচের দিকে। সে যত এগোতে থাকলো পিশাচের দিকে, পিশাচ তত চিৎকার করছে। দেখে মনে হলো কেউ তাকে শেকল দিয়ে বেঁধে ফেলেছে এবং সে প্রাণপণে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। পিশাচের মুখোমুখি মেয়েটা দাঁড়াতেই পিশাচ নিস্তেজ হয়ে পড়তে শুরু করলো। তার চিৎকার থামলে শুনতে পেলাম মেয়েটা কিছু একটা মন্ত্র পড়ছে। আমি সেখানেই বসে আছি, তখনও দেখছি মেয়েটার শক্তির নিদর্শন। তারপর একটা সময়ে ধীরে ধীরে পিশাচ বাতাসের মধ্যে মিলিয়ে গেল, আর সাথে সাথে আকাশের ঘন কালো আবরণ সরে যেতে শুরু করলো। চারদিকে আলোর আভা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো এবং একটা সময় সূর্যদেবের দর্শন পেলাম। ততক্ষণে পিশাচ শেষ হয়ে গেছে এবং মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়েছে, মুখে সেই মিষ্টি হাসি। আর তেজ সহ্য করতে পারছি না আমি, যেন কোনো দেবী আমার সামনে এসে দাঁড়িয়েছেন। তার তেজে আমার সংজ্ঞা চেতনা লোপ পাচ্ছে। তারপর যখন ঘুম ভাঙলো, দেখলাম ভোরের আলো সবে ফুটেছে। সেই ছোট্ট মেয়েটা আমার মাথার কাছে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে। শরীরের শক্তি সম্পূর্ণ ফিরে না এলেও যা এসেছে তা দিয়ে উঠে বসে নিজের হাতের পটিটা খুলে দেখলাম, না, ক্ষতর কোনো চিহ্ন নেই। নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না, তাই সেই জায়গাটা নিজের হাত দিয়ে বারবার বুলিয়ে টিপে দেখছিলাম, কিন্তু পিশাচের আঁচড়ের আগে যেমন ছিল দাগ, সেই দাগ আর কোথাও নেই। বোঝাই যায় না যে সেখানে একটা গভীর ক্ষত ছিল। তারপর নিজের কপালে হাত ছুঁয়ে দেখলাম আমার জ্বরও উধাও। শরীরে সমস্ত শক্তি ফিরে না পেলেও আস্তে আস্তে নিজেকে সতেজ মনে হচ্ছে। মনে হলো সাক্ষাৎ দেবী এসে আমার প্রাণ রক্ষা করেছেন। কি দেবী জানি না, কিন্তু তিনি এসেছিলেন এবং আমার প্রাণ বাঁচিয়েছেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে বসে পড়ল। তুমি ঠিক হয়ে গেছো? আমি হাসলাম তার দিকে তাকিয়ে। তারপর সে দৌড়ে গেল তার বাবাকে ডেকে নিয়ে আসতে। তার বাবাও আমাকে দেখে বেশ অবাক হলেন এবং সকালের আলো ফুটতে না ফুটতেই কবিরাজকে আবার ডেকে আনলেন। কবিরাজ আমায় বসে থাকতে দেখে প্রথমে আঁতকে উঠলেন, তারপর বললেন, বাবাজির অনেক পুণ্য বলে এই যাত্রা বেঁচে গেলেন, না হলে যে অবস্থায় আপনাকে দেখে গেলাম কাল, বাঁচার আশা তো ছিল না। বাবাজি কি সন্ন্যাসী? আমি কবিরাজের দিকে তাকিয়ে বললাম, আমার অনেক পুণ্য যে আমি এই বাড়িতে আশ্রয় পেয়েছিলাম, না হলে সত্যি আমি। এবার তারানাথ থামলে। কিশোরী বলল, ভয়ানক ব্যাপার ঠাকুরমশাই, তুমি ভাই সাবধানে থাকো। তারানাথের বাড়ি থেকে বেরিয়ে এলাম দুজনে। তারপর নিজের নিজের পথ ধরলাম বাড়ির। বিশ্বাস অবিশ্বাসের কথা আর তুললাম না। তারানাথের সব গল্পই এসবের অনেক ঊর্ধ্বে। কিন্তু বাড়ি ফিরে বউকে আমায় নিয়ে তারানাথের বলা কথা আর বললাম না, নাহলেই পুজো হোম যজ্ঞের ঘটা শুরু হয়ে যেত বাড়িতে। আর সদ্য ডাক্তারকে এতগুলো টাকা দেওয়ার পর আমার আর বিন্দু মাত্র টাকা খরচ করার ইচ্ছে নেই।